আমরা এখন শুরু করব বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ। ওকে, পরিচ্ছেদ ৩১ আমাদের শর্ট সিলেবাস ২০২৬-এর অনুযায়ী। ওকে, এবং অন্যান্য ক্লাসের যারা দেখছো তাদের জন্য আরও অনেক টপিক আছে এরপরে, মানে যারা ২৬-এ পরীক্ষা দাওনি ২৭-এ দিচ্ছ বা ২৮-এ দিবা এরকম। তো আরও আছে তোমাদের জন্য, বাট ২৬-এর জন্য এটা প্রায় হচ্ছে আমরা শেষের দিকে চলে আসছি, মানে আমাদের কাজ মোটামুটি ডান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ধৈর্য ধরে তোমরা ক্লাসগুলো করছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখো, তো বাক্যের অংশ শ্রেণীবিভাগ এইটা আলোচনাটা টপিক থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বাক্য বা সেন্টেন্স নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। সেন্টেন্সের কিছু পার্ট আছে, সেগুলোকে বলা হয় বাক্যের অংশ। বাক্যের অংশ, এবং বাক্যকে আমরা কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। ঠিক আছে, আমরা শব্দকে ভাগ করছিলাম মনে আছে? আমরা উৎস অনুযায়ী, তো আমরা শব্দকে ভাগ করেছি, গঠন অনুযায়ী ভাগ করেছি, পদ অনুযায়ী ভাগ করেছি, সেরকম বাক্যকেও কিন্তু কিছু ভাগে হচ্ছে ভাগ করা যায়। সেন্টেন্স নিয়ে আমাদের অনেক আলোচনা কিন্তু ইংরেজি গ্রামারও আছে। তো ব্যাপারটা দেখো, বলছে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত। এই বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত হয়। এই জায়গার আলোচনাটা ইজি। এক বা একাধিক শব্দ দিয়ে বাক্য তৈরি হবে আমরা জানি। এখন একটা বাক্য দিয়ে শব্দ তৈরি হয়, যেমন ধরো হইতেছে, মানে এমন একটা বাক্য যেটা একটা শব্দ বললেও আসলে বাক্যের মতো কাজ করে, বা তোমার মনের ভাবটা কমপ্লিটলি প্রকাশ করতে পারতেছে। ঠিক আছে, সেরকম। তো আমরা নর্মালি এমন বাক্য দেখি যেগুলো একাধিক শব্দ দিয়ে তৈরি হয়। যেমন দেখো, এই যে এখানের প্রথম বাক্যটা, ঠিক আছে, এটা কি একাধিক শব্দ দিয়ে তৈরি হয়েছে। এবং এই যে তোমার একাধিক শব্দ এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমার ৮টা শব্দ আছে। এই ৮টা শব্দ যখন এই বাক্যটার ভিতরে ব্যবহৃত হয়েছে বা বসেছে, তখন এই শব্দগুলোকে আমরা কি বলবো? তখন এই শব্দগুলোকে আমরা বলবো পদ। তো চলো আমরা শুরু থেকে শুরু করি। যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক। পূর্ণ অর্থবোধক। পূর্ণ অর্থবোধক মানে কি? এটা পরিপূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারবে, বা এটা পরিপূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করবে এমন। মানে কি? বাক্য যে কোনো একটা লিখলেই হয় না। তোমাদের আগের, মানে পুরাতন বাংলা গ্রামার বইয়ে আসলে তোমার সার্থক বাক্যের কিছু লক্ষণ দেওয়া ছিল বা বৈশিষ্ট্য দেওয়া ছিল, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো এখানে আলোচনা করে নাই। তো তোমরা হচ্ছে ওটা বুঝবাও না। মানে ধরো আমি বললাম যে হচ্ছে একটা বাক্য বানালাম, ধরো এক এক জায়গা থেকে শব্দ নিয়ে, অর্থবোধক, পদ, এদিক, বাক্যের রূপতত্ত্ব হয়েছে। হইলো কোনো বাক্য? না, এরকম হলে হবে না, অর্থ থাকতে হবে, অর্থ প্রকাশ করতে হবে। ভাষিক একককে বাক্য বলে। এটা ভাষার একটা একক। ঠিক আছে, ভাষার একটা একক না? ভাষা কি? ভাষাটা আসলে কি? ভাষা হচ্ছে এই যে আমরা যে একে অপরের সাথে যোগাযোগ করি, কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলি, লিখি, বা হচ্ছে ধরো হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু একটা দেখলে, লিখা দেখলে বা কেউ কিছু বললে আমরা বুঝতে পারি। এই যে এগুলো সব কিছুই হচ্ছে ভাষা। ভাষা ব্যবহারের মাধ্যমে এই যোগাযোগগুলো হয়। এটা কাক ডাকতেছে কোন জায়গায় জানি, তোমরা হয়তো সাউন্ডও পাবো। যাই হোক, কাক ঢাকা শহরে কমে যাচ্ছে। একসময় চড়ুই পাখি ছিল, এখন চড়ুই পাখিও না, এখন কাকও নেই। কিছুই নেই। দোয়েল পাখিও দেখছি ছোটবেলায়। এখন মনে হয় কালে ভদ্রে একটা দোয়েল পাখি দেখা যায় এদিকে সেদিকে। তো দেখো, বলছে যে এটা ভাষিক একককে বাক্য বলে। মানে এটা এক বা একাধিক পদ দিয়ে তৈরি হবে, এক নম্বর কথা। এক বা একাধিক পদ দিয়ে তৈরি হবে, এবং এটা পূর্ণ অর্থবোধক হতে হবে, একদম কমপ্লিটলি নিজের অর্থ প্রকাশ করতে পারবে এমন। এবং হচ্ছে এটা একটা ভাষিক একক। ভাষিক একক মানে কি? এটা ভাষার একটা একক। ভাষার একক বলতে শব্দ ভাষার অংশ, বাক্য ভাষার অংশ। ঠিক আছে, এরকম ভাষার বিভিন্ন অংশ। একক হচ্ছে একটা কি আমাদের বাক্য। মানে কি? বাক্যের পরে বাক্য জুড়ে দিয়ে, যেরকম হচ্ছে তুমি ইটের পরে ইট গেথে দেয়াল তৈরি করতে পারো, সেরকম বাক্যের পরে বাক্য জুড়ে দিয়ে আমরা কিন্তু আমরা বাক্যের পরে বাক্য জুড়ে দিয়ে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ভাষা তৈরি করে নিয়ে আমরা কথা বলি, আমরা কমিউনিকেট করি, তাই না? দেখো, যেমন হচ্ছে তোমার সজললতা বই পড়ে, এটা একটা বাক্য। ঠিক আছে, এখানে 5টা শব্দ আছে, মানে 5টা পদ আছে, আমরা বুঝতেছি। কারণ কি? কারণ হচ্ছে শব্দ যখন বাক্যে প্রযুক্ত হয় বা বাক্যে ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা পদ বলি। তো 5টা শব্দ দিয়ে গঠিত এই বাক্যে বক্তার মনোভাব পুরোপুরি প্রকাশিত হয়েছে। আমরা বুঝতে পারতেছি এখানে কি বোঝাতে চাচ্ছে, যে সজল এবং লতা, বা সজল ও লতা দুইজন মানুষ, তারা বই পড়ছে। ওকে, এখানে কোনো কোয়েশ্চেন থাকে না, কোনো প্রশ্ন থাকে না। ঠিক আছে, তারপর দেখো, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। এটা আমরা 1000 বার দেখছি এর আগে, এটা আমরা জানি। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক। তার মানে, বাক্য হইতেছে ভাষার একটা একক। ভাষার একটা একক, ঠিক আছে, মানে ভাষার একটা একক হচ্ছে বাক্য, আর পদ হচ্ছে বাক্যের একক। কারণ কি? কারণ ওই যে বললাম যে ধর একটা দেয়াল, দেয়ালটা যদি, মানে দেয়ালের একক কি হবে? ইট। ইট দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে।
ওকে, তো সেরকম বাক্য কি দিয়ে তৈরি করা হয়েছে? শব্দ দিয়ে, একের পর এক শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করা হয়েছে। এক বা একাধিক শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়, একাধিক শব্দের বাক্য আমরা বেশি দেখি। ওকে, তো আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে দেয়ালের একক কি, আমরা বলবো ইট। যদি বাক্যের একক কি জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো কি শব্দ। শব্দ দিয়ে তৈরি হয়, একটার পর একটা শব্দ জুড়ে দিয়ে আমরা বাক্য তৈরি করি। রূপতত্ত্ব অংশে আমরা তোমাদেরকে বলেছিলাম রূপতত্ত্বতে আসলে শব্দ নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? তো রূপতত্ত্ব অংশে শব্দ শ্রেণী নামে বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে। মানে ভাষার আলোচনা করার কিছু চ্যাপ্টার ভিত্তিক, যেরকম বায়োলজি, বা তোমার মনে করো যে বড় হয়ে তোমরা এইচএসসি লেভেলে গিয়ে দেখবা হচ্ছে জুলজি, জুলজিতে দেখবা যে তোমার মানে জীব, প্রাণী, মানুষ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো মানুষের শরীর নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা অধ্যায় বা চ্যাপ্টারে ভাগ করতে হয়। ওকে, যেমন হচ্ছে ধরো চোখের একটা চ্যাপ্টার থাকবে, রক্ত সংবহন তন্ত্রের একটা চ্যাপ্টার থাকবে, তারপর পরিপাকের একটা চ্যাপ্টার থাকবে, শ্বসনের একটা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্নায়ুর একটা চ্যাপ্টার থাকবে, চলন সঞ্চালন, ঠিক আছে? তো এটা ধরো হচ্ছে হাড্ডি গুড্ডির একটা চ্যাপ্টার থাকবে, তাই না? তো সেরকম ভাষা আলোচনা করার ক্ষেত্রেও কিছু চ্যাপ্টার থাকে। ভাষাকে ভাগ ভাগ করে হচ্ছে আমরা শিখি, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে রূপতত্ত্ব, বুঝছো? তো সেই রূপতত্ত্বের ভিতরে তোমার শব্দ শ্রেণী নামে আলাদা একটা পার্ট আছে, যে পার্টের ভিতরে পদ বিভাজন উপস্থাপন করা হয়েছে। পদ বিভাজন মানে কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ইত্যাদি হচ্ছে আমাদের পদ। তো এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে, এটা একটা তথ্য এমসিকিউর জন্য। উপরের বাক্যে সজললতা বই, এগুলা কি? এক একটা জিনিসের নাম, এগুলো হচ্ছে পদ হিসেবে বিশেষ্য পদ। ও কি? ও হচ্ছে পদ হিসেবে যোজক, তাই না? এবং পরে হচ্ছে পদ হিসেবে ক্রিয়া। এটা আমরা বুঝি, আমরা অলরেডি এগুলো শেষ করে আসছি। আমরা এখন বাংলার অনেক কিছুই হচ্ছে পারি, বাংলা দ্বিতীয় পত্র অনেক কিছু পারি। আর একটু পারলে সিলেবাস শেষ হয়ে যাবে, ভরসা রাখো, কনফিডেন্স রাখো। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে। আমরা বর্গ কি বলছি কিন্তু, ওকে? মানে বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে। মানে বর্গটা হইতেছে ধরো মানে কয়টা শব্দ মিলে একটা পদের মতো যখন কাজ করে। যেমন সজললতা, সজললতা এখানে কয়টা শব্দ আছে? এখানে তিনটা শব্দ আছে। এই তিনটা শব্দ মিলে কি বোঝাচ্ছে বলতো? এই তিনটা শব্দ একত্রে মিলে একটা নাম বোঝাচ্ছে। মানে এরা তিনজন মিলে নাম বোঝাচ্ছে, সজললতা। তার মানে এটা অনেকটা বিশেষ্যর মতো কাজ করে, তাই না? এটা বিশেষ্যর মতো কাজ করে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে বিশেষ্য বর্গ। এটাকে বলবো হচ্ছে বিশেষ্য বর্গ, বুঝছো? এরকম সেম কনসেপ্ট কিন্তু তোমরা অনেকে ইংরেজিতেও হচ্ছে শিখছো, তাই না? তো এই বর্গটাকে ইংরেজিতে আমরা কি বলতে পারি সেটা কমেন্টে জানাও। দেখো, তো সাধারণত বাক্যের প্রধানত মানে ধর এই জায়গাতে কোন জায়গায় ছিলাম, যে শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে। ওকে, মানে কয়টা শব্দ মিলে একটা পদের মতো কাজ করে, তো সেগুলোকে বলা হয় বর্গ। তখন সে একাধিক শব্দের গুচ্ছকে বলা হয় বর্গ। গুচ্ছ মানে কি? একসাথে থাকাকে বা একসাথে রাখাকে বলা হয় হচ্ছে গুচ্ছভাবে রাখা। উপরের বাক্যের সজললতা হচ্ছে একটা বর্গ। সাধারণত একটা বাক্যের প্রধান তিনটা অংশ। তিনটা অংশ কি কি? কর্তা, কর্ম এবং ক্রিয়া। কর্তা, কর্ম এবং হচ্ছে তোমার ক্রিয়া। এখন কর্তা এবং কর্ম কিভাবে বের করব সেটা আমরা তোমাদেরকে অলরেডি বলেছি, আবারও বলি। তো কর্তা, কর্ম ও ক্রিয়া। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে একটা বাক্যে তোমার একটা কাজের ব্যাপারে বলা থাকে। প্রতিটা বাক্যেই কোনো না কোনো কাজের ব্যাপারে বলা থাকে নর্মালি। যেমন আমি তোমাদেরকে অলওয়েজ বলি যে ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে। এই যে ছেলেরা ফুটবল খেলছে, এই বাক্যে কাজ বা ক্রিয়া হচ্ছে খেলছে, ঠিক আছে? এখন আমরা ক্রিয়াপদটা কি বুঝতে পারলাম? বা আমি ভাত খাই, বা আমি ভাত খাবো, ভালো করে পড়াশোনা করবে, খাই, খাবো, করবে, এগুলো হচ্ছে তোমার ক্রিয়াপদ। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, ঠিক আছে, বা খাওয়ায়, খাওয়ায় হচ্ছে ক্রিয়াপদ। ওকে, তো এগুলা কি? ক্রিয়াপদ। তো আমরা ক্রিয়াপদটাকে আইডেন্টিফাই করতে পারি একটা বাক্য থেকে। কিন্তু বাক্যের প্রধান অংশ তিনটা, এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাক্যের প্রধান অংশ কয়টা? বাক্যের প্রধান অংশ হচ্ছে তিনটা, কর্তা, কর্ম এবং ক্রিয়া। আমি তোমাদেরকে বলছিলাম বাক্যের ক্রিয়া যে পরিচালনা করে, বা বাক্যের কাজটা যে করে, বা বাক্যের ক্রিয়া যে হচ্ছে তোমার চালায়, সেই হচ্ছে তোমার কর্তা। মানে আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে কর্তা, কারণ ভাত ভাত খাওয়ার কাজটা আমি করি। ছেলেরা ফুটবল খেলে, এখানে ছেলেরা হচ্ছে কর্তা, কারণ কি? ছেলেরা ফুটবল খেলার কাজটা করতেছে। বা ধরো যদি বলা হয় রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এখানে রাখাল হচ্ছে কর্তা, কারণ কি? গরুকে ঘাস খাওয়ানোর কাজটা রাখাল করতেছে। ওকে, বা ভালো করে পড়াশোনা করবে, এই জায়গাতে কর্তা কি হবে বলতো? এই জায়গাতে কর্তা কি হবে? এই যে পড়াশোনা করার কাজটা কে করবে? সেই তো কর্তা হবে নাকি? ভালো করে পড়াশোনা করবে। তাই দেখো, এই যে কর্তা, কর্ম এবং হচ্ছে তোমার ক্রিয়া। চলো একটু চিন্তা করি, ভালো করে পড়াশোনা করবে,
হ্যাঁ, করবে হচ্ছে ক্রিয়া। এখন এইটা থেকে আমরা মানে কর্তা কিভাবে বের করব এবং কর্ম জিনিসটা কি সেটা জানবো। দেখো, কর্ম হচ্ছে অবজেক্ট, যেটাকে আমরা বলি কর্তা, যার উপর অবলম্বন করে কাজটা করে। যেমন ছেলেরা ফুটবল খেলে, ফুটবল না থাকলে ছেলেরা খেলতে পারতো না, তাই না? আমি ভাত খাই, ভাত না থাকলে আমি খেতে পারতাম না, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে আমি কলম কিনবো, কলম না থাকলে আমি কিনতে পারতাম না। তো এরকম ভাবে এই যে তোমার কলম, ভাত ইত্যাদি হচ্ছে কি, ইত্যাদি হচ্ছে কর্মপদ। এখন এই কর্তা, কর্ম এবং ক্রিয়া এগুলাকে আমরা হচ্ছে সহজে কিভাবে বের করতে পারি, এগুলাকে আমরা সহজে কিভাবে হচ্ছে জানতে পারি, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিছি। ক্রিয়া যেটা হচ্ছে বাক্যের কাজ বোঝায়, যেটা দিয়ে সেটাকে ক্রিয়া বলবে। কর্ম কি? যদি তুমি ক্রিয়াপদকে প্রশ্ন করো কি বা কাকে, যদি তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, ঠিক আছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে মানে ক্রিয়াপদকে তুমি যদি কি বা কাকে দিয়ে হচ্ছে প্রশ্ন করো, তাহলে কর্মপদ পাবা। তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে তোমার কর্মপদ। তো এবার তুমি যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করো, ঠিক আছে, কে বা কারা দিয়ে প্রশ্ন করো, ঠিক আছে, কে বা কারা দিয়ে তুমি যদি প্রশ্ন করো, তাহলে তুমি পাবে হচ্ছে কর্তা। কাকে প্রশ্ন করবে? ক্রিয়াপদকে প্রশ্ন করবে, ক্রিয়াপদকে তুমি প্রশ্ন করবে। তুমি একটা বাক্য দেখো যে সজললতা বই পড়ে, ঠিক আছে, তো তুমি এখানে ক্রিয়াপদ হচ্ছে পড়া বা পড়ে, তো ক্রিয়াপদ পেয়ে গেলাম। তুমি এখন কর্তা বের করতে চাও, প্রশ্ন করো কে বা কারা বই পড়ে, উত্তর আসবে সজললতা। তো সজল ও লতা হচ্ছে এই বাক্যের কর্তা। তুমি ক্রিয়াপদকে প্রশ্ন করো যে কি বা কাকে পড়ে, উত্তর আসবে বই পড়ে। কি এর উত্তর? সবগুলার দুইটার উত্তর আসতে হবে এরকম না, আবার দুইটার উত্তর যদি আসে তাহলে আমরা কি জানছিলাম? দুইটা কর্ম। হ্যাঁ, তখন সেই বাক্যের ক্রিয়াকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। অনেকটা রিভাইসও হয়ে যাচ্ছে আমাদের। তো কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে কর্মপদ বোঝাবে। তো আমরা বুঝে গেলাম মোটামুটি এখানে কি আছে। তো বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্ম। যেমন ছেলেরা ফুটবল খেলে, ফুটবলকে ফুটবলের উপর ডিপেন্ড করে, ফুটবলকে অবলম্বন করে, অবলম্বন করা মানে কি? কোনো কিছু ধরে রাখা বা কোনো কিছুকে তুমি ধরে উঠতেছো বা কোনো কিছুর উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে কাজ করতেছো। ওকে, তো বা তুমি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট, যেমন বাবা মাই আমার একমাত্র অবলম্বন, মানে কি বাবা মার উপরেই আমি ডিপেন্ডেন্ট, এরকম। তো বাক্যের ক্রিয়াকে যে চালায় সে কর্তা, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়। যে চালায়, দেখো, যে চালায় সে কর্তা, এটা আমরা জানি। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় মানে ক্রিয়াটা হয়, কাজটা হয়, তাকে বলা হয় কর্ম। আমি তোমাদেরকে সহজ করে বলি প্রতিটা লাইন, বুঝছো? কথা শুনো আমার। আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনো কিছু করা, ঘটা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বলে। ওকে, এটাকে ক্রিয়া বলে। তো উপরের বাক্যে সজললতা হচ্ছে কর্তা, সজললতা কর্তা, এবং বই হলো কর্ম, এবং পরে হচ্ছে ক্রিয়া। এটা আমরা অলরেডি বের করে ফেলছি, তাই না? সজললতা কিভাবে পেলাম? যে পরে, কে পরে, ঠিক আছে, কে বা কারা পরে, সজললতা পরে, কর্তা, কি বা কাকে পরে, বই পরে, কর্ম, ঠিক আছে, আর পরে হচ্ছে ক্রিয়া। প্রতিটি বাক্যকে উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, আমরা ছোটবেলায় শিখছি না, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট মানে উদ্দেশ্য এবং বিধেয়, এই দুই ভাগে ভাগ করা যায়। প্রতিটা বাক্যকে উদ্দেশ্য বিধেয় এই দুই ভাগে ভাগ করা যায়। দেখো আবার বলছে কি, সাধারণত বাক্যের প্রধান তিনটা অংশ, এখানে কি ভাগ করা না করার কোনো কথা বলে নেই। শিক্ষক হিসেবে দায়িত্ব হচ্ছে তোমাকে লাইনের ভিতরের কথাগুলা ধরিয়ে দেওয়া, যাতে তুমি পরীক্ষায় মিস না করো। এখানে কিন্তু তোমার মানে বাক্যের উদ্দেশ্য বিধেয় দুইটা অংশ, এরকম কিছু মনে করো যে মানে প্রতিটা বাক্যকে উদ্দেশ্য বিধেয় দুই অংশে ভাগ করা যায়, ঠিক আছে। আর সাধারণত বাক্যের প্রধান তিনটা অংশ, কর্তা, কর্ম এবং হচ্ছে তোমার ক্রিয়া, ঠিক আছে। তো কয়টা? তোমার তিনটা অংশ, কর্তা, কর্ম, ক্রিয়া, এই কথাটা বলছে। এবং উদ্দেশ্য বিধেয় এই দুইটা অংশে ভাগ করা যায়, এই দুইটা অংশে ভাগ করা যায়। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায়, তোমরা উত্তর দিবা হচ্ছে উদ্দেশ্য বিধেয় বই অনুযায়ী। যদি তোমাকে সংখ্যায় কোশ্চেন করে, যে অপশনে যদি সংখ্যা থাকে, আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে সাধারণত বাক্যের প্রধানত কয়টা অংশ, তখন তুমি বলবা প্রধানত তিনটা অংশ। তো এই জায়গাতে প্রধানত কথাটা উল্লেখ আছে, যেটা আমার তোমাকে ধরায় দেওয়া লাগতো। এখানে কিন্তু এরকম কোনো প্রধানত অপ্রধানত কিছু বলা নাই। প্রতিটি বাক্যকে উদ্দেশ্য এবং বিধেয় এই দুই অংশে হচ্ছে ভাগ করা যায়। ওকে, মানে উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার ব্যাপারে বলা হয় বা যাদের ব্যাপারে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য। যাদের ব্যাপারে বাক্যে কিছু বলা হচ্ছে বা যার ব্যাপারে বাক্যে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য। যেমন সজল ও লতা বই পড়ে, এই বাক্যে কার ব্যাপারে বা কাদের ব্যাপারে বলা হচ্ছে? এই বাক্যে কার ব্যাপারে বা কাদের ব্যাপারে বলা হচ্ছে? সিম্পলি বলো তো, এই বাক্যে হচ্ছে সজল ও লতার ব্যাপারে বলা হচ্ছে। তার মানে আমরা জানি বাক্যে যার বা যাদের ব্যাপারে কিছু বলা হয়
সেটা হচ্ছে তোমার উদ্দেশ্য, তার মানে সজললতা হচ্ছে এই জায়গার উদ্দেশ্য। আর বিধেয় কি? উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় তাই বিধেয়, উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় তাই বিধেয়। সজললতা বই পড়ে, উদ্দেশ্য হচ্ছে সজললতা, বই পড়ে, তাহলে কি আমাদের সজল ও লতার ব্যাপারে এই কথাটা বলা আছে যে বই পড়ে। আর একটু আগে কি বললাম? উদ্দেশ্যের ব্যাপারে যাই বলা হবে তাই বিধেয়। এখন তোমরা অনেকে ভুল করো, তোমরা মনে করো উদ্দেশ্য ছোট হয় বিধেয় বড় হয়। না, ব্যাপারটা এরকম না। উদ্দেশ্যও বড় হইতে পারে, বিধেয় ছোট হইতে পারে। আবার তোমরা অনেকে মনে করো যে উদ্দেশ্য বিধেয় আগে পরে থাকতে পারে না, পারে। এটা আমরা বাক্যর মানে পজিশন দেখে কখনো ডিফাইন করলে হয় না যে আগে এটা আছে তার মানে এটা উদ্দেশ্য না। তোমাকে অর্থটা বুঝতে হবে। যেমন তুমি দেখলা যে সজল ও লতা বই পড়ে, তুমি বুঝতেছো চিন্তা করে সজল ও লতার ব্যাপারে বলতেছে, তার মানে সজল ও লতা হচ্ছে উদ্দেশ্য, তাদের ব্যাপারে বলতেছে যে তারা বই পড়ে, তো বই পড়াটা হচ্ছে আমাদের বিধেয়। ওকে, দেখো এটাই বলছে, বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় সেই অংশ হচ্ছে আমাদের উদ্দেশ্য। সে অংশ কি? সে অংশ উদ্দেশ্য। এছাড়া বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় সেই অংশ হলো বাক্যের বিধেয়, যেটা আমরা একটু আগে বললাম তোমাদেরকে। উপরে বাক্যে সজললতা হচ্ছে উদ্দেশ্য এবং বই পড়া হচ্ছে বিধেয়। ঠিক আছে, এখন বাক্যকে আমরা ভাগ করব, আমরা কঠিন পার্টে চলে আসছি। গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। কোন দিক থেকে? গঠনগত দিক থেকে। খেয়াল করো ভাইয়া, একটু পড়াশোনা একটু কঠিনই, পড়াশোনা একটু মনে রাখতে হয়, কিন্তু আমি তোমাদেরকে বলছি শুরুতে যে আমার কাজ হচ্ছে পুরো জিনিসটাকে তোমার কাছে ইজি করে দেওয়া, তাই এত কথা বলি। না হলে এই আগের পার্টে 15-16 মিনিট ব্যয় করতাম না। ঠিক আছে, তোমাদেরকে ইজি করে দেওয়া যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। তুমি এটা রিডিং পড়বা, এই পুরা পরিচ্ছেদ রিডিং পড়বা, তোমার 15 মিনিট লাগবে না, বাট আমি তোমাকে পড়াইছি, আমার দেখবা হচ্ছে 30-35 মিনিট লাগছে। কারণ কি? প্রতিটা জিনিস তোমাকে ভেঙে তোমার মাথায় দিতে হচ্ছে আমার, তাই না? তুমি এই ক্লাসটা করার পরে একটু বইটা পড়ো কয়েকবার, দেখবা তোমার পড়া হয়ে গেছে, তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? গঠনগত দিক থেকে বাক্যকে আমরা তিন ভাগে হচ্ছে ভাগ করতে পারি: সরল, জটিল ও যৌগিক বাক্য। সরল, জটিল ও যৌগিক বাক্য, এই পার্টটা আমাদের ভালো মতো জানতে হবে, কারণ এইটার উপরেই একটু পরে আমাদের আরো কিছু পড়াশোনা কিন্তু আছে। ঠিক আছে, আরো কিছু পড়াশোনা আছে। দেখো, সরল বাক্য, সরল বাক্য মানে হচ্ছে এই বাক্যের মধ্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে সরল বাক্য বলে। এখন তুমি আমাকে বলো, যদি কোনো বাক্য এমন হয় যেখানে ক্রিয়াপদ নাই, ঠিক আছে, যেখানে ক্রিয়াপদ নাই, সেটা কি বাক্য হবে? ধরো আমি তোমাকে বললাম আমার নাম তানভীর, আমার নাম তানভীর, এখানে ক্রিয়াপদ আছে? আমার নাম তানভীর, এখানে ক্রিয়াপদ আছে? না, এখানে ক্রিয়াপদ নাই। ঠিক আছে, ছোটবেলা আমরা বলতাম না যে আমি হই তানভীর, আই এম তানভীর, তো হইটাকে তারা বলতো এটা হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব। তো দেখো, আমি, আমার নাম তানভীর, এখানে কোনো ক্রিয়াপদ আছে? নাই। তার মানে কি এটা বাক্য না? হ্যাঁ, অবশ্যই বাক্য। কারণ কি? কেন বাক্য ভাইয়া এটা? কারণ দেখো, আমার নাম তানভীর এটা বলার পরে তুমি কি এখানে কোনো কনফিউশন পাইছো বা তোমার কাছে মনে হয়েছে যে তুমি কিছু বোঝো নাই আমার কথা? না, তুমি ক্লিয়ারলি বুঝছো যে আমি আমার নাম বলতেছি, তাহলে এটা কেন বাক্য হবে না? অবশ্যই হবে, এটা তো অর্থপূর্ণ। এটা অর্থপূর্ণ না? আমি যেটা বলছি এটা অর্থপূর্ণ, এটার অর্থ আছে, মিনিং আছে। তুমি চাইলেই হচ্ছে এটার মিনিংটা বুঝতে পারতেছো আমার কথা শুনে, তার মানে অবশ্যই এটা বাক্য। তো এখন আমার নাম তানভীর, এই বাক্যে কোনো ক্রিয়া নাই, তাহলে এই বাক্যটা কি হবে? এই বাক্যটাও সরল বাক্য হবে। এই কথাটা এই জায়গাতে বলা নাই, এটা বলা উচিত ছিল। সরল বাক্য মানে সরল বাক্যতে সমাপিকা ক্রিয়া একটা থাকবে। অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই থাকবে। আবার ক্রিয়াপদও যদি একটা থাকে তাও তোমার সরল বাক্য, আর যদি ক্রিয়াপদ না থাকে তাও সরল বাক্য। তো তোমাদেরকে আবার বলি যে সরল বাক্য মানে হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া একটা থাকবে, অসমাপিকা ক্রিয়া আরও থাকতে পারে, বাট সমাপিকা ক্রিয়া একটাই থাকতে হবে। আর যদি ক্রিয়াপদ নাও থাকে তাও এটা সরল বাক্য। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। তোমাদেরকে যে সিম্পল একটা সংজ্ঞা দিয়ে দিছে যাতে তোমরা কনফিউজ না হও। ওকে, যেমন দেখো, জেসমিন সবার জন্য চা বানিয়েছে, এই যে যখন বলা হচ্ছে বানিয়েছে, এই যে ক্রিয়াপদটা তুমি দেখতে পাচ্ছ বানিয়েছে, এই ক্রিয়াপদটা দেখতে পাচ্ছ বানিয়েছে, বানিয়েছে যখন তোমাকে বলা হয় তখন তুমি ক্লিয়ারলি বুঝছো কোনো কিছু বানানো হয়ে গিয়েছে। তার মানে এই ক্রিয়াপদটা তার অর্থ পূর্ণ করতে পারে, তার মানে সমাপিকা ক্রিয়া। এখানে দেখো, জেসমিন সবার জন্য চা, এই পার্টে কোনো ক্রিয়াপদ আছে না, সমাপিকা ক্রিয়া থাকা তো দূরের কথা। তার মানে এখানে একটাই ক্রিয়াপদ আছে, সেটাই সমাপিকা ক্রিয়া। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। সেম হইতে বললাম, যদি এরকম হয় যে এই বাক্যে একটা কি দুইটা অসমাপিকা ক্রিয়া ছিল, তাও এটা কি হবে? তোমার সরল বাক্য হবে। দুইটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া ছিল, তাও হচ্ছে তোমার সরল বাক্য হবে। ঠিক আছে, বা কোনো ক্রিয়াপদে ছিল না, তাও সরল বাক্য হবে। দেখো, জটিল বাক্য, জটিল বাক্য হচ্ছে কি? ধরো ধরো তোমরা একটা বাক্যের দুইটা অংশ চিন্তা করো,
বেশিও থাকতে পারে, দুইটা অংশ চিন্তা করো। একটা অংশ আনক্লিয়ার আর একটা অংশ ক্লিয়ার। একটা অংশ আনক্লিয়ার মানে সেই অংশটা নিজের ভাব প্রকাশ করতে সক্ষম নয়, আরেকটা অংশ নিজের ভাব প্রকাশ করতে সক্ষম। এরকম যদি একটা ফরম্যাট হয় তাহলে তোমরা বুঝবা এটা তোমার জটিল বাক্য। তখন এই আনক্লিয়ার অংশটা ক্লিয়ার অংশের উপর ডিপেন্ড করে। কিরকম দেখো, বলতেছে একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য। কি বলতেছে? একটা মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। কথাটা কঠিন করে বলছে। একটা মূল বাক্যর অধীনে, একটা মূল বাক্য কি জানো? এই মূল বাক্যটা হচ্ছে পুরা বাক্যের একটা অংশ, যে অংশটা একাই একশো। মানে কি, ও আলাদা করেও বসালেও, ওকে যদি তুমি আলাদা করেও একটা বাক্য বানাও, তাও দেখবা হচ্ছে ও নিজের ভাব প্রকাশ করতে পারতেছে। মানে বাক্যের ওই অংশটুকু, এই যে দেখো, মূল বাক্যের অধীনে, মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত। মূল বাক্যটা মানে কি? পুরো একটা বাক্যের একটা অংশ। ঠিক আছে, ধরো এই যে পুরো একটা বাক্য, এই যে এটা হচ্ছে একটা বাক্য, এই বাক্যের এতটুকু অংশ, এটা হচ্ছে মনে করো একাই একশো। মানে ও একাই নিজের মনোভাব প্রকাশ করতে পারে পারফেক্টলি, আর কারো হেল্প লাগে না। ওকে যদি আমি আলাদা করে একটা বাক্য বানাই তাও হবে, ও নিজের মনোভাব প্রকাশ করতে পারবে। মানে আমাদের কোনো প্রশ্ন থাকবে না এই বাক্যটা পড়ার পরে। এই বাক্যটাকে বলতেছে মূল বাক্য। মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য মানে এরপরে তোমার একটা কি দুইটা এরকম হচ্ছে বাক্যের পার্ট থাকে, যেই পার্টগুলোকে বলা হয় আশ্রিত বাক্য। কারণ কি? ওরা এই মূল বাক্যের আশ্রয়ে থাকে। কারণ এই আশ্রিত বাক্যগুলা নিজেরা আলাদা করে একা একা মনোভাব প্রকাশ করতে পারে না, এই মূল বাক্যটাকে দরকার হয়। এবার ডেফিনেশনটা আবার দেখো, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ, বাক্যের অংশ বা বাক্য, ঠিক আছে, কয়েকটা বাক্য মিলেও তো একটা বাক্য তৈরি করতে পারে, তাই না? সেটা আমরা দেখব। তো বাক্যাংশ থাকলে জটিল বাক্য বলা। যেমন দেখো, তুমি যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। ঠিক আছে, তবে এখনই বলে ফেলো। ঠিক আছে, দেখো এই যে তোমাকে যেখানে বলতেছে যে তবে এখনই বলে ফেলো, তবে এখনই বলে ফেলো, এই পার্টটুকু খেয়াল করো। তবে এখনই বলে ফেলো মানে আমি কমপ্লিটলি বুঝতেছি যে আমাকে এখনই বলে ফেলতে বলা হচ্ছে, তাই না? এই বাক্যটা নিজের মিনিং কমপ্লিট করতে পারছে কি পারে নাই? পারছে। তার মানে এই বাক্যটার ক্ষমতা আছে নিজের মিনিং কমপ্লিট করার। তাই তবে এখনই বলে ফেলো, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এটাকে আমি মু বা লিখি। ঠিক আছে, এটা আমাদের কি বাক্য তাইলে? এটা হচ্ছে আমাদের মূল বাক্য। তবে এখনই বলে ফেলো, এটা তাহলে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মূল বাক্য। ওকে, তো যদি তোমার কিছু বলার থাকে, দেখো এই বাক্যটা তুমি খেয়াল করো, এই যে এই বাক্যটা, যদি তোমার কিছু বলার থাকে, যদি তোমার কিছু বলার থাকে, এটা শুনে তোমার কি মনে হয় যে এরপরে আরো কিছু কথা বলা প্রয়োজন, তাই না? বাক্যটা কমপ্লিট হয়েছে মনে হয় না? হয় নাই। যদি তোমার কিছু বলার থাকে তাহলে বলে ফেলো, তাহলে বলো না, তাহলে বাইরে চলে যাও, তাহলে ঘুমাও, তাহলে নাচো, কিছু তো একটা বলতে হবে, তাই না? যদি আমাকে এতটুকু বলে যে যদি তোমার কিছু বলার থাকে, এটা বলে যদি বাক্যটা শেষ করে দেয়, তখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে যে ভাই আরো কিছু কথা বলেন, যদি আমার কিছু বলার থাকে তাহলে আমি কি করব সেটা বলেন। ওকে, তো ওইটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই জায়গাতে একটা প্রশ্ন থেকেই যায়। তার মানে এই বাক্যটা মূল বাক্য নয়, এই বাক্যটা হচ্ছে কি, একটা আশ্রিত বাক্য। ঠিক আছে, বা বাক্যাংশ, মানে পুরা বাক্যের একটা অংশ না এটা, তাই বলা হচ্ছে বাক্যাংশ। পুরা বাক্যের মানে এই যে পুরা বাক্যটার একটা অংশ না এটা, তাই বলতেছে এটা বাক্যাংশ। ওকে, তো এটা একটা আশ্রিত বাক্য বা বাক্যাংশ, যেটাই বলা হোক না কেন, আমরা এটাকে বলতেছি কি এটা আশ্রিত বাক্য। মানে কি, এটা আশ্রয়ে থাকে। কার আশ্রয়ে? এইটার আশ্রয়ে। কারণ কি, যদি আমি এতটুকু না বলি তাহলে এই বাক্যটার কোনো মিনিং আমরা বুঝি না। যদি তোমার কিছু বলার থাকে, এর পরের টুকুর উপরে হচ্ছে এই পার্টটা আশ্রয় করা, যে ভাই আপনি একটু আমাকে কমপ্লিট করেন, আমাকে কমপ্লিট করে দেন। তখন এই পার্টটা যখন আমরা বলি যে তবে এখনই বলে ফেলো, তবে এখনই বলে ফেলো, এই পার্টটা বলার পরে আসলে আমরা মিনিংটা কমপ্লিট করতে পারি। বুঝতে পারছো? এক্সাম্পল দেখে, যদি তোমার কিছু বলার থাকে, হ্যাঁ, এই বাক্যটা কমপ্লিট না, ও হচ্ছে এতটুকুর উপর ডিপেন্ড করে। এতটুকু না বললে আসলে এই বাক্যের কোনো মিনিং আমরা বুঝি না। যদি তোমার কিছু বলার থাকে তো কি, তবে এখনই বলে ফেলো, তার মানে এইটা এটার উপর নির্ভর করে। মানে এইটা এটার আশ্রয়ে থাকে, তার মানে এইটা হচ্ছে আশ্রিত বাক্য, যেটাকে অনেক জায়গায় আশ্রিত খণ্ড বাক্য বলা হয়। আর এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এরকম ফরম্যাটে থাকলে দেখো, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ যদি থাকে তাহলে সেটাকে জটিল বাক্য বলা হয়। এরকম বাক্যগুলাকে জটিল বাক্য বলে, যেখানে দেখবা একটা মেইন অংশ থাকে, তার উপরে কিছু তোমার হচ্ছে আশ্রিত অংশ ডিপেন্ড করে। তুমি বাক্যটা পড়লেই বুঝবা, যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। আর এখানে দেখো এই যে যদি তবে, এই ধরনের, এটা কি সাপেক্ষ যোজক ছিল কিনা? ঠিক আছে, যদি তবে এই টাইপের সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক যুক্ত হয়, সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক যুক্ত হয়, জেনে রাখো, একটু পরেই তোমার কাজে লাগবে।
সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যুক্ত হয় জটিল বাক্যের সাথে। যৌগিক বাক্য খুবই সহজ, কারণ কি যৌগিক বাক্যতে এই যে দেখুন এখানে কয়টা অংশ পাইছি আমরা, দুইটা। ওকে, যে কয়টা অংশ পাইছি, দুইটা, একটা মেইন আর একটা হচ্ছে দুধ ভাত। আর যৌগিক বাক্যতে সবই মেইন। যৌগিক বাক্যতে দুইটা বাক্য থাকলে দুইটাই মেইন, তিনটা থাকলে তিনটাই মেইন। ওকে, আমরা নর্মালি দুইটা বাক্যের দুইটা অংশের এক্সাম্পল দেখি, এত বড় বাক্যের এক্সাম্পল আমাদেরকে দেওয়া হয় না, কঠিন লাগবে। তো দুইটা বাক্যই মেইন, মানে যৌগিক বাক্যের দুইটা বাক্যই মেইন। এখন তোমরা বলতে পারো যে ভাই দুইটা বাক্য আসলে যুক্ত থাকে কিভাবে? দুইটা বাক্যই যদি মেইন হয় তাহলে দুইটা বাক্যকে আলাদা করে লিখি না, ওরা একটা যোজক দিয়ে যুক্ত থাকে, বুঝছো? একটা যোজক দিয়ে যুক্ত থাকে, মানে কি? দেখো, মানে আমাদের এই জায়গায় যৌগিক বাক্য যেটা, যৌগিক বাক্যতে এইটাও হইতেছে একটা বাক্য 100 মেইন, আরেকটা বাক্য থাকে সেটা হচ্ছে 100 মেইন, এর থেকে বেশিও থাকতে পারে। আর এরা একটা যোজক দিয়ে হচ্ছে যুক্ত থাকে, তাই এরা একটা বাক্যের ভিতর থাকে। তোমরা বলতেই পারো যে ভাইয়া দুইটাই 100 যেহেতু দুইটাকে আলাদা বাক্য বানায় দিই, না, যোজক দিয়ে যুক্ত থাকে, তার মানে এরা একটা বাক্যের অংশ হিসেবে থাকে। দেখো, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। কি বলছে দেখো তো, বাক্য বা বাক্যাংশ, এখানে মূল বাক্য বা আশ্রিত বাক্য এমন কিছু বলছে না, কারণ হচ্ছে কি এগুলা প্রপার বাক্য, এগুলা নিজের মিনিং কমপ্লিট করতে পারে, তাই এখানে এক্সট্রা কিছু লেখে নাই। ওকে, তোমাদেরকে এক্সট্রা কথাটা আমিই বলে দিলাম। কিসের মাধ্যমে? যোজকের মাধ্যমে যুক্ত থাকে। তার মানে আমরা বুঝলাম জটিল বাক্য চেনার উপায় হচ্ছে, জটিল বাক্য চেনার উপায় হচ্ছে জটিল বাক্যতে সাপেক্ষ যোজক বা হচ্ছে তোমার সাপেক্ষ সর্বনাম বসবে। ওকে, যৌগিক বাক্য চেনার উপায় হচ্ছে এখানে দুইটা মূল বাক্য একটা যোজক দিয়ে যুক্ত থাকবে, একটা দুইটা মূল বাক্য একটা যোজক দিয়ে যুক্ত থাকবে। সরল বাক্য চেনার উপায় হচ্ছে এই বাক্যটা দেখতেও সরল, এখানে ক্রিয়াপদ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু থাকলে সমাপিকা ক্রিয়া থাকবে একটা। অসমাপিকা ক্রিয়া থাকতে পারে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে একটাই। যেমন দেখো, রহমত রাতে রুটি খায়, এতটুকু বলে যদি আমি থেমে যাই কোনো প্রবলেম আছে? রহমত রাতে রুটি খায় এতটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে কি কোনো প্রবলেম আছে? না। আমি বুঝতে পারতেছি এতটুকুই একটা আলাদা বাক্য হতে পারে, যে দেখো রহমত রাতে রুটি খায়, এতটুকু বলার পরে তোমার মনে কি আর কোনো প্রশ্ন থাকে? না, আমাদের কোশ্চেন ক্লিয়ার হয়ে যায়। রহমত রাতে রুটি খায়, রহিম খায় ভাত, এতটুকু বলে, মানে এতটুকু যদি আমি বলি এটা একটা আলাদা বাক্য, তোমরা কি আমাকে ডাউট দিবা? না, তোমরা বলবা যে না ভাই, দেখে তো এটাকে ক্লিয়ারই মনে হচ্ছে, কমপ্লিট মনে হচ্ছে। রহিম খায় ভাত, রহিম খায় ভাত, এটা বললে কোনো প্রশ্ন থাকে মনে? না। রহিম খায় ভাত, রহিম ভাত খায়। বা রহমত রাতে রুটি খায়, এটা বললে মনে কোনো প্রশ্ন থাকে? না। তার মানে আমরা বুঝতেছি এই দুইটা বাক্যই হচ্ছে 100, এদের কারো উপর আশ্রয় করতে হয় না, এরা আশ্রিত বাক্য নয়, এগুলা মূল বাক্য। ওকে, এবং আর হচ্ছে একটা যোজক। দেখো, দুইটা বাক্য যোজক দিয়ে যুক্ত আছে, যোজক দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে যৌগিক বাক্য। তাছাড়াও আমরা বাই ডেফিনেশনও মিলাবো। যোজক দেখলেই যে যৌগিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না। বাই ডেফিনেশন মানে কি? মানে এখানে দুইটা মূল বাক্য যুক্ত হয়েছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। বাক্যের বিধেয় অংশে, বিধেয় অংশ জানি আমরা কি? বিধেয় অংশ হচ্ছে উদ্দেশ্যের ব্যাপারে বাক্যের যে অংশে কিছু বলা হয়, যেমন সজল ও লতা বই পড়ে, সজল ও লতা উদ্দেশ্য, বই পড়ে হচ্ছে বিধেয়। তোমাদেরকে বারবার রিফ্রেশ করাচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া আছে নাকি নাই সেই বিবেচনায় বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন আমরা তোমার অকর্মক, সকর্মক, দ্বিকর্মক পড়ছিলাম ক্রিয়াতে। তো এটা হচ্ছে সক্রিয় বাক্য। সক্রিয় বাক্য কি? ক্রিয়াপদ থাকবে, ক্রিয়াপদ থাকবে। অক্রিয় বাক্য কি? ক্রিয়াপদ থাকবে না। কোথায় থাকবে, কোথায় থাকবে না? বিধেয় অংশে। এই যে দেখো বলছে, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার বিবেচনায় তোমার হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়, তাকে আমরা দুই ভাগে ভাগ করি বাক্যকে। তো সক্রিয় বাক্য কি? এইসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকবে, তাই এগুলোকে সক্রিয় বাক্য বলে। যেমন আমার মা চাকরি করেন, আমাকে বলো এখানে উদ্দেশ্য কি? কার ব্যাপারে বলা হচ্ছে? বাক্যে যার ব্যাপারে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, অনেক সময় কর্তাই উদ্দেশ্য হয়, বেশিরভাগ সময় কর্তাই উদ্দেশ্য হয়। তো আমার মা, ঠিক আছে, আমার মা হচ্ছে এই জায়গাতে, আমার মা হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্যের ব্যাপারে এই জায়গাতে কি বলা হচ্ছে? উদ্দেশ্যের ব্যাপারে এই জায়গাতে কি বলা হচ্ছে? উদ্দেশ্যের ব্যাপারে এই জায়গাতে বলা হচ্ছে কি? উদ্দেশ্যের ব্যাপারে এই জায়গাতে বলা হচ্ছে চাকরি করেন। কি বলা হচ্ছে? চাকরি করেন। ওকে, তো চাকরি করেন হচ্ছে কি আমাদের বিধেয়। চাকরি করেন কি? চাকরি করেন হচ্ছে আমাদের বিধেয়। এখন তোমরা আমাকে বলো যে বিধেয় অংশে ক্রিয়াপদ আছে কিনা? বিধেয় অংশে ক্রিয়াপদ আছে কিনা? অবশ্যই আছে, যে করেন এটা হচ্ছে ক্রিয়াপদ, তার মানে এটা হচ্ছে সক্রিয় বাক্য। এটা কি বাক্য? এটা হচ্ছে আমাদের সক্রিয় বাক্য। কালারটা ভাল লাগে না আমার। ওকে, দেখো, সক্রিয় বাক্য। তারপরে কি আছে? অক্রিয় বাক্য। অক্রিয় বাক্য কি? বিধেয় অংশে ক্রিয়া থাকে না, কিন্তু অক্রিয় বাক্যের ভিতরে আবার কিছু ব্যাপার আছে দেখবো। যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না সেগুলোকে অক্রিয় বাক্য বলে। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, তিনি বাংলাদেশের নাগরিক, এখানে উদ্দেশ্যকে কার ব্যাপারে বলা হচ্ছে? এই যে তিনি বা তার ব্যাপারে বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা কি?
এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর বাংলাদেশের নাগরিক, এটা হচ্ছে আমাদের বিধেয়। বাংলাদেশের নাগরিক মানে উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়, মানে এইটা হচ্ছে বিধেয়। বাংলাদেশের নাগরিক, এখানে কোনো ক্রিয়াপদ আছে? নাই। তার মানে এটা হচ্ছে তোমার বিধেয় অংশে কোনো ক্রিয়াপদ নাই, এটা হচ্ছে তোমার অক্রিয় বাক্য। এটা কি? অক্রিয় বাক্য। তো দেখো, এই যে অক্রিয় বাক্যগুলাকে কিন্তু সক্রিয় করা যায়, অক্রিয় বাক্যগুলোকে সক্রিয় করা যায়। মানে অক্রিয় বাক্যগুলোতে কি থাকে? বিধেয় অংশে কোনো ক্রিয়াপদ থাকে না, কিন্তু তুমি চাইলে এগুলার বিধেয় অংশে ক্রিয়াপদ আনতে পারো। কিভাবে? টেন্স চেঞ্জ করে। টেন্স চেঞ্জ করা মানে কি? টেন্স চেঞ্জ করা মানে হচ্ছে ক্রিয়ার কাল বা ক্রিয়াটা কখন হইছে ওই কাল বা সময়টা চেঞ্জ করা। দেখো, অতীত এবং ভবিষ্যৎ কালের প্রয়োগ যদি আমরা করি, এটা মনে রাখবা, অতীত এবং হচ্ছে ভবিষ্যৎ কালের যদি আমরা প্রয়োগ করি তাহলে সক্রিয় বাক্য হয়। যেমন দেখো, তিনি, এটাকে তিনি বাংলাদেশের নাগরিক, এটাকে যদি আমি অতীতে নিয়ে যাই কি হবে? তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। এই যে দেখো ক্রিয়াপদ চলে আসছে বিধেয় অংশে, অক্রিয় থেকে সক্রিয় হয়ে গেল। যদি আমরা আমরা এটাকে ভবিষ্যতে নিয়ে যাই, দেখো তিনি বাংলাদেশের নাগরিক, এটাকে যদি ভবিষ্যতে নিয়ে যায় কি হবে? তিনি বাংলাদেশের নাগরিক হবেন ইন ফিউচার। তো হবেনটা কি? একটা ক্রিয়াপদ, দেখো অক্রিয় থেকে সক্রিয় হয়ে গেল। তারপর দেখো, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক প্রভৃতি ভাগে ভাগ করা যায়। আমরা ইংরেজিতে ছোটবেলায় পড়ছিলাম না? ওইটা এখানে পড়বো। যে দেখো কি আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ঠিক আছে? দেখো অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাসার্টিভের মধ্যে দুইটা অংশ ছিল, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, ঠিক আছে? ধরো মানে হ্যাঁ বাচক না বাচক। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবাচক বাক্য, তারপর হচ্ছে তোমার ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এরকম বাক্যগুলো পড়ছি না আমরা? সেই বাক্যগুলো এই জায়গাতে আমরা পড়বো। ওকে, এটা কি? বক্তব্যের লক্ষ্য অনুযায়ী। এটা মনে রাখতে হবে, কি কি দেখছি আমরা? বক্তব্যের লক্ষ্য অনুযায়ী। দেখো বক্তব্যের লক্ষ্য অনুযায়ী আমরা কয়েক ভাগে ভাগ করব, ঠিক আছে? এই জায়গাতে হচ্ছে তোমার বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার উপরে আমরা বাক্যকে ভাগ করেছি। গঠনগত দিক থেকে 3 ভাগে ভাগ করেছি। বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার উপরে 2 ভাগে ভাগ করেছি। এবং বক্তব্যের লক্ষ্য মানে কি বলতে চাচ্ছে বাক্যের মধ্যে, বাক্যটার ভিতরে আসলে কি বলতে চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা বাক্যকে ভাগ করতে পারি। দেখো বিবৃতিবাচক বাক্য, বিবৃতিবাচক বাক্য মানে কি? এই বাক্যে নর্মালি কোনো কিছু বলা হয়, মানে একটা বাক্য যেখানে কোনো কিছু বলা হয় সেটাকে বিবৃতিবাচক বাক্য বলে। আমার নাম তানভীর, বিবৃতিবাচক বাক্য। তোমার নাম অমুক, বিবৃতিবাচক বাক্য, ঠিক আছে? সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, মানে কোনো কিছুর বিবরণ বা কোনো কিছুর ব্যাপারে বলা হচ্ছে, এগুলো তোমার এই জায়গাতে বলা নাই। আমার কথা শুনো, হ্যাঁ, কোনো কিছুর ব্যাপারে কোনো কিছু বলা হচ্ছে বা কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া হচ্ছে বা কোনো জিনিসের ব্যাপারে কোনো একটা কিছু বলা হচ্ছে, সেটাই হচ্ছে বিবৃতিবাচক বাক্য, ঠিক আছে? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। ইতিবাচক মানে কি? অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক। আর নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ, না বোধক। দ্যাটস ইট। আমরা রোজ বেড়াতে যেতাম, আমাদের ব্যাপারে কিছু একটা বলা হচ্ছে, তার মানে এটা বিবৃতিমূলক বাক্য। এবং এটা হ্যাঁ বোধক, না বোধক কিছু নাই, তার মানে কি? এটা তোমার মানে তোমার ইতিবাচক বাক্য। এটা কি বাক্য? এটা হচ্ছে তোমার ইতিবাচক বাক্য। ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ, ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ, হ্যাঁ ইয়েস বোঝায়। ইতিবাচক মানে কি? ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ বা হচ্ছে তোমার ইয়েস বোঝায়। ওকে, নেতিবাচক মানে নেগেটিভ, মানে হচ্ছে তোমার নো বোঝায়। ওকে, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। তো ইতিবাচক নেতিবাচক হতে পারে। আমরা রোজ বেড়াতে যেতাম, হ্যাঁ এখানে নেগেটিভ কিছু আছে নাই। তারা তোমাদের ভোলেনি, ঠিক আছে? যে ভোলেনি, এটা কিন্তু নেগেটিভ। কথাটা ভালো, তারা আমাদেরকে ভোলে নাই, কথাটার মানে উদ্দেশ্য বা কথাটার অর্থ ভালো, কিন্তু কথাটা নেগেটিভ। ওকে দেখো, তারা তোমাদের ভোলেনি, তো তারা আমাদের ভোলেনি, কোনো একটা তথ্য দেওয়া আছে। বিবৃতিমূলক বাক্য এটাই, কোনো কিছুর ব্যাপারে কিছু বলা থাকবে বা হচ্ছে ধরো মনে করো যে কোনো তথ্য দেওয়া থাকবে, ঠিক আছে? এরকম জিনিসপত্র। সাউন্ডটা তো বেশি কেন? এবার হচ্ছে একটু কম লাগবে, তোমাদের কান ফেটে যেতে পারে। দেখো, তো এটা হচ্ছে তোমার দেওয়া আছে, আমি খেয়াল করিনি, তারা তোমাদের ভোলেনি। এটা হচ্ছে কি? নেতিবাচক বাক্য। কোনো কিছুর ব্যাপারে কিছু বলা আছে, তো সেটাই হচ্ছে তোমার বিবৃতিমূলক বাক্য হবে। প্রশ্নবাচক বাক্য সিম্পল, এই বাক্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। ওকে, তোমার নাম কি? সুন্দরবনে কোন ধরন, সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়? কোশ্চেন করতেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে? অনুজ্ঞাবাচক হচ্ছে তোমার এই জায়গাতে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। এখানে আসলে ইম্পারেটিভ অপটেটিভ দুইটাই বোঝায়। হ্যাঁ, ইম্পারেটিভও বোঝায়, অপটেটিভও বোঝায়, ঠিক আছে? অপটেটিভে ইম্পারেটিভ কি ছিল? এখানে তোমার আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি প্রকাশ পায়। অপটেটিভে কি ছিল? কোনো ইচ্ছা বা কোনো দোয়া ইত্যাদি প্রকাশ পায়। দেখো বলছে আদেশ, নিষেধ। আদেশ মানে কোনো কিছু কমান্ড করা, নিষেধ মানে কোনো কিছু মানা করা, ওটাও কমান্ড করার মতোই। অনুরোধ, রিকোয়েস্ট করা, প্রার্থনা, প্রে করা,
ঠিক আছে, দোয়া করা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। মানে এইসব অর্থ যেসব বাক্যে প্রকাশ পায় সেগুলোকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। আমাকে একটি কলম দাও, মানে মানে এটা কি করতেছে, এটা হচ্ছে তোমার অনুরোধ করতেছে, আমাকে একটি কলম দাও, রিকোয়েস্ট করতেছে, এটা হচ্ছে কি অনুজ্ঞাবাচক বাক্য। তার মঙ্গল হোক, এটা কি তোমার দোয়া, প্রার্থনা, আশীর্বাদ, হ্যাঁ তার মঙ্গল হোক, তুমি দোয়া করতেছো, তো এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। আবেগবাচক বাক্য মানে যেই বাক্যে আবেগ প্রকাশ পায়, ইয়ে হুররে, ওকে, আবেগ শব্দের মতো। কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে। এই কথাটা ইন্টারেস্টিং, অবাক হইলে আবেগবাচক বাক্য হয়, আর কিছু হইলে হয় না। বাট লেক্সে যেহেতু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে অবাক হলে আবেগবাচক বাক্য হয়। কিন্তু আবেগবাচক বাক্য মানে কি, যেই বাক্য দিয়ে তোমার মনের মানে অনুভূতি বা ইমোশন প্রকাশ পাচ্ছে, আনন্দ, দুঃখ, ঘৃণা, হতাশা, যন্ত্রণা ইত্যাদি প্রকাশ পায়, সেগুলোকে আবেগবাচক বাক্য বলে। দেখো, যেমন দেখো, দারুণ আমরা জিতে গিয়েছি, তুমি আনন্দিত হইছো, দারুণ আমরা জিতে গিয়েছি, ঠিক আছে। অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি, মানে তোমার ভয় প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। এখানে আবেগ শব্দ থাকতেও পারে, নাও থাকতে পারে, ওকে। এই যে এই চিহ্নটা থাকতে পারে, অবাক চিহ্ন, ঠিক আছে, এগুলো হচ্ছে থাকতে পারে। তো চলো আমরা হচ্ছে এমসিকিউ ফটাফট দেখি, দেখে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, ক্লোজ করি। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? বাক্য। প্রথম লাইনে আছে, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটা শব্দকে বলা হয় পদ। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলা হয়? বর্গ। বাক্যের ক্রিয়াকে কর্তা চালায়, ঠিক আছে। সজল স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য কি? কার ব্যাপারে বলা হচ্ছে? স্কুলের ব্যাপারে নাকি সজলের ব্যাপারে? সজলের ব্যাপারে বলা হচ্ছে। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাদেরকে কি বলে? তাদেরকে হচ্ছে জটিল বাক্য বলে। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয়, যোজক থাকলে তাকে বলা হয় যৌগিক বাক্য। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়, অক্রিয় এবং সক্রিয়। কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে, বিস্মিত না কিন্তু বিস্মিত হলে কোন ধরনের বাক্য হয়? আবেগ সূচক বাক্য হয়।